আসসালামু আলাইকুম। আমি কাজী আমানুল্লাহ, এইচএসসি আইসিটির চতুর্থ অধ্যায় এইচটিএমএল নিয়ে আজকে প্রথম ক্লাস নিব। আস্তে আস্তে সবগুলো ক্লাস ইউটিউবের প্লেলিস্টে আপলোড দিব। প্রায় প্রতি বছরই এই এইচটিএমএল থেকে 10 থেকে 12 মার্কের কোশ্চেন আসে। তো এটা এমনভাবে শেষ করার ট্রাই করব যাতে যে এই অধ্যায় আগে করিনি অথবা নতুন তারাও যাতে মিনিমাম 8 থেকে 10 মার্ক পায়। ক্লাসটা শুরু করা যাক। আমাদের বেসিক দিয়ে শুরু করব, প্রথমে 1-1.5 ক্লাস, তারপরে আমরা HTML প্র্যাকটিস এবং তারপরে কয়েকটা কোয়েশ্চেন সলভ করব। আস্তে আস্তে এটা ইউটিউব প্লেলিস্ট আকারে দিয়ে দিব। তো প্রথমেই আমাদের জানতে হবে HTML কি অথবা HTML এর পূর্ণরূপ কি। HTML এর পূর্ণরূপ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর আবিষ্কারক টিম বার্নস-লি। এটি আবিষ্কার হয় 1989 সালে। ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর আবিষ্কারকও টিম বার্নস-লি। ডাব্লিউডাব্লিউডাব্লিউ এটার প্রজন্ম রয়েছে 4টি। প্রথম প্রজন্ম 1920 থেকে 2000 সাল পর্যন্ত। এই সময়ের ওয়েবসাইটগুলোতে শুধুমাত্র দেখা ও পড়া যেত। ওয়েব 2 এটা হলো দ্বিতীয় ওয়েব। এটা হলো 2000 সাল থেকে 2010 সাল পর্যন্ত। তো এইখানে বিভিন্ন লেখা পড়া কমেন্ট করা ইত্যাদি করা যেত। লাইক এটা হলো ফেসবুকের মতো। এই যে উদাহরণ হিসেবে রয়েছে সামাজিক ওয়েব। ওয়েব 3 এটা হলো বর্তমানের এআই। 2020 সাল থেকে শুরু হয়ে একদম এখনো চলমান আছে। দ্বিতীয় স্লাইডে ওয়েব পেজ কাকে বলে। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বা বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলগুলোকে ওয়েব পেজ বলা হয়। ওয়েব পেজের বিষয়বস্তু, ওয়েব পেজে আসলে মূলত থাকে বিভিন্ন ধরনের লেখা, কয়েকটা ছবি, বিভিন্ন ওয়েবসাইটে আমরা যেগুলো দেখি। তো সবচেয়ে বেশি থাকে হলো টেক্সট। এই জন্যই টেক্সট বা লেখা সব থেকে বহুল ব্যবহৃত। এবং ছবি অবশ্যই কোনো আইটেম ওয়েবসাইটে শো করলে অবশ্যই তো ছবি দেওয়া থাকেই। ছবির আবার বিভিন্ন প্রকারভেদ আছে, অর্থাৎ ফরম্যাট, যেমন জেপিজি আছে। বর্তমানে সবচেয়ে বেশি চলে হলো জেইপিজি, এটা পিকচার কোয়ালিটি অনেক ভালো থাকে। আর প্রিভিয়াসে আগে ফেসবুকে অনেক সময় জিআইএফ অথবা পিএনজি, এটা বিভিন্ন অফিসিয়াল কাজে ব্যবহার করা হয়। ঠিক সেমভাবে ভিডিওরও বিভিন্ন ফরম্যাট রয়েছে, অডিওরও রয়েছে। ভিডিওরগুলো হলো MP4, MOV, AVI, ETC। প্রতি বছর এইখান থেকে বিভিন্ন MCQ চলে আসে। এখন তাহলে যে অডিওর এটা থেকে প্রায় MCQ আসে। এটার পাশে স্টারও দিয়ে দেওয়া যায়। আচ্ছা, ওয়েবসাইট কাকে বলে। এতক্ষণ তো আমরা বুঝছি যে ওয়েবসাইটের বিভিন্ন অংশ। এখন ওয়েবসাইট ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোনো কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যেখানে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষিত থাকে তাকে ওয়েবসাইট বলে। অর্থাৎ একটা ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ থাকে। প্রথমে ঢুকলে একটা পেজ, পরবর্তীতে আমরা যে সাইটে যাব সেই সাইটের বিভিন্ন ধরনের পেজ, এইগুলোই। আচ্ছা, ওয়েব পোর্টাল কাকে বলে। ওয়েব পোর্টাল একাধিক ওয়েবসাইটের ঠিকানা যে ওয়েব পেজে সংরক্ষিত থাকে। এখানে টাইপিং মিস্টেক আছে, থাকে হবে এটা, তাকে ওয়েব পোর্টাল বলে। যেমন বাংলাদেশের একটা ওয়েব পোর্টাল হলো www.government.com। ওয়েব ব্রাউজার যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা www এর প্রদর্শনের কাজ করে তাকে, এইখানেও একটু টাইপিং মিস্টেক আছে, তাকে ওয়েব ব্রাউজার বলে। ওয়েব সার্ভার ওয়েব সার্ভার এক ধরনের বিশেষ হার্ডওয়্যার বা সফটওয়্যার যেখানে অনেক ব্যবহারকারীকে সেবা প্রদান করতে পারে। অর্থাৎ আমরা তো বিভিন্ন ওয়েবসাইটের লোকেশনে গিয়ে ওয়েবসাইটে গিয়ে কাজ করি। তো এই সব কিছু ওয়েবসাইট যে কোনো অনলাইন অথবা অফলাইন নির্দিষ্ট একটা জায়গায় স্টোর থাকে, নাইলে এইগুলো থাকবে কেমনি।
তো যেই জায়গাটা স্টোর থাকে সেই জায়গাটাকে ওয়েব সার্ভার বলে। ওয়েব ক্লায়েন্ট কাকে বলে? ওয়েব ক্লায়েন্ট হলো এই যে আমরা যারা সাধারণ জনগণ বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন তথ্য অথবা বিভিন্ন কাজ আমরা করে থাকি, আমরাই হলো ওয়েব ক্লায়েন্ট। অর্থাৎ আমরা যদি সংজ্ঞা আকারে বলতে যাই তাহলে কোনো ব্যবহারকারীর এইচটিটিপি বা এইচটিটিপিএস ব্যবহার করে কোনো সেবা গ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করলে তাকে ওয়েব ক্লায়েন্ট বলে। অর্থাৎ এইচটিটিপি অথবা এইচটিটিপিএস আমরা তো এই মাধ্যমেই তো ব্যবহার করে কোনো সেবা গ্রহণ, বিভিন্ন ধরনের তথ্য অথবা বিভিন্ন কিছু জানতে চাই, অর্থাৎ আমরা সেবা গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করি এবং একে ওয়েব ক্লায়েন্ট বলে। আর এইগুলো করার জন্য খুবই ইম্পর্টেন্ট। একটি ওয়েবসাইট এর ঠিকানাকে ইউআরএল বলে। আমরা এই যে www.government.com, এই যে এটাও কিন্তু একটা ঠিকানা। আচ্ছা, একটা ওয়েবসাইটের তিনটা অংশ, তাহলে আমরা দেখি অংশ তিনটা কি কি। অংশ তিনটা হলো ফার্স্টে এইচটিটিপিএস, অনেক ক্ষেত্রে এসটা থাকে না। এখন যারা প্রফেশনাল অথবা যেগুলো সিকিউর ওয়েবসাইট যাতে আপনার কোনো ম্যালওয়্যারের আশঙ্কা নেই সেইগুলো এইচটিটিপিএস এ থাকে। আর যেইগুলো একটু ম্যালওয়্যার থাকতে পারে অথবা আপনার জন্য রিস্ক সেইগুলো এইচটিটিপি থাকে। এখন এই রকমগুলো সাধারণত এখন খুব কম দেখতে পাওয়া যায়, তবে থাকে কয়েকটা এইচটিটিপি থাকে। আর এখন সেফ এই ওয়েবসাইটগুলো যখন এইচটিটিপিএস থাকবে সেটা আপনার জন্য সেফ। এইচটিটিপিএস কে প্রোটোকল অংশ বলে। অ্যান্ড এই যে এইটাই কিন্তু আপনার ঠিকানা, যে www.google.com.bd, অর্থাৎ আমরা বাংলাদেশ থেকে google.com এর অ্যাক্সেস নিতে যাচ্ছি, এটাই হলো হোস্ট অংশ। আর .sms এটা হলো পাথ অংশ। আচ্ছা, এই যে এইচটিটিপিএস এটা হলো প্রোটোকল, আর এটা হলো www ওই যে ওয়েব, আর এটা হলো গুগল। মানে এইখানে গুগল না থেকে আমার নামও হতে পারে অথবা বিভিন্ন নাম হতে পারে, যে নাম দ্বারা এটা হলো হোস্ট নেম, অর্থাৎ যে এটার হোস্ট তার নাম। এটা হলো ডোমেইন নেম। .com, হ্যাঁ ডোমেইন নেম বিভিন্ন প্রকার হতে পারে। .education যেগুলো এডুকেশনের জন্য। আচ্ছা, এটা হলো কান্ট্রি কোড। .bd অর্থাৎ এটা বাংলাদেশের, এই জন্য কান্ট্রি কোড বা বিডি। আচ্ছা, আর এটা তো /sms পাথ অংশ। আচ্ছা, ডোমেইন কি? কোশ্চেন হলো ডোমেইন কি? ডোমেইন হলো একটি ওয়েবসাইট বা অনলাইন ঠিকানা যার মাধ্যমে কোনো ওয়েবসাইটকে সহজেই খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটের ঠিকানা এটাই হলো ডোমেইন। আইপি অ্যাড্রেসের পরিবর্তে ডোমেইন ব্যবহার হয়। ডোমেইনকে দুটি অংশে ভাগ করা যায়, সেকেন্ড লেভেল ডোমেইন আর টপ লেভেল ডোমেইন। এটা আগে দেওয়া উচিত ছিল, বাট একটু টাইপিং মিস্টেক। পৃথিবীতে সর্বমোট 24 প্রকার ডোমেইন রয়েছে, তার মধ্যে প্রধান হচ্ছে 7টি। .com এটা হলো বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য। .org বিভিন্ন সংস্থা বা অলাভজনক, মানে যারা সংস্থা বাট এটা থেকে তাদের কোনো লাভ হয় না এরকম। .gov সরকারি প্রতিষ্ঠানের জন্য, বিভিন্ন ওই যে বাংলাদেশ www.bangladesh.com.gov, তো এই গভ এটা হলো সরকারি প্রতিষ্ঠানের জন্য। .education আমরা অনলাইনে বিভিন্ন টেক প্ল্যাটফর্মের লাস্টে এটা দেখা যায় এডুকেশন। আচ্ছা, মিলিটারি বাংলাদেশের যে প্রতিরক্ষা বাহিনী আছে তাদের ওয়েবসাইটের লাস্টে .mil এটা থাকে। .net এটা হলো আমরা আমাদের বাসার যে ওয়াইফাই সেই ওয়াইফাইয়ের তাদের নিজস্ব বিভিন্ন ওয়েবসাইট থেকে অনেক ইন্টারনেট প্রোভাইডকারীদের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে সেইখানে .net তাদের ওয়েবসাইট .net। আচ্ছা, .int এটা হলো বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থা বা প্রতিষ্ঠানের জন্য। সবাই চেষ্টা করবেন এটা তুলে নেওয়ার। স্লাইডের জন্য আমাকে ইনবক্সে নক দিতে পারেন। আচ্ছা, কোনো একটি ডিভাইস বা ওয়েব অ্যাড্রেসের স্বতন্ত্র ঠিকানাকে আইপি বলে। এখন আইপি আবার দুই ধরনের, IPv4 আর IPv6।
এখন আইপির পুরাতন যেটা সেটা হলো 8 বিট করে থাকতো, অর্থাৎ এই একটা বক্সে 8 বিট আপনার বহন করতে পারবে। এরকম ঠিক 4টা বিট, মানে 4টা বক্স নিয়ে 4 8 32 বিট, সর্বোচ্চ এখানে 32 বিটের বিভিন্ন তথ্য নিয়ে কাজ করা যায়। আর IPv6 এখানে 16 বিট করে থাকে, এবং এটা দ্রুত যেহেতু 16 বিট বিট বেশি, এবং ঘরে এখানে বেশি, 1 2 3 4 5 6টা ঘর, অর্থাৎ 6 × 128। এটা আরও দ্রুত গতির, এবং আধুনিক ক্ষেত্রে এটাই বেশি ব্যবহৃত হয়। এখন আইপিভির পরে আমাদের আসে সার্চ ইঞ্জিন। এখানে আমরা ওয়েবসাইট নিয়ে আলোচনা করতেছি, তো এই জন্য ওয়েবসাইট রিলেটেড বিভিন্ন বিষয়। সার্চ ইঞ্জিন কাকে বলে? ইন্টারনেটে অসংখ্য তথ্য সমূহের মধ্যে সহজেই তথ্য খুঁজে বের করার জন্য যে টুল ব্যবহৃত হয়। ইন্টারনেটে তো বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন সাইটে বিভিন্ন রকমের তথ্য পাওয়া যায়, তার মধ্যে সহজেই যাতে খুঁজে বের করা যায় এজন্য আর কি সার্চ ইঞ্জিনটা ব্যবহার করা হয়, যেমন গুগল। এখন ওয়েবসাইট দুই ধরনের, স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট বিষয়গুলো হলো যে স্ট্যাটিক ওয়েবসাইট একমুখী, এটা আমি আলাদা করে আলোচনা করতে পারতাম, বাট একভাবে দিয়ে দিছি যাতে এক স্লাইডেই আমরা পার্থক্যটাও দেখতে পারি, এবং স্ট্যাটিক ওয়েবসাইট কি এবং ডাইনামিক ওয়েবসাইট কি এর দুটোর বিষয় নিয়েও যাতে আলোচনা করতে পারি। তো স্ট্যাটিক ওয়েবসাইট হলো একমুখী, যেমন আপনার কলেজের ওয়েবসাইট, এইগুলোই। এর নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী, এটা তো আর সহজে কেউ হ্যাক করতে পারবে না। পারবে, অবশ্যই পারবে, বাট অত সহজে না যত সহজে আমরা ডাইনামিক ওয়েবসাইটে করতে পারবো। সাথে সাথে আমরা যদি ডাইনামিকটা দেখি, এটা হলো দ্বিমুখী, অর্থাৎ দ্বিমুখী অর্থাৎ ফেসবুক টাইপের কিছুটা, যে আপনি কিছু একটা পোস্ট দিলেন আরেকজনও রিপ্লাই দিতে পারলো, এই জাতীয়। এর নিরাপত্তা ব্যবস্থাটা দুর্বল, কারণ আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া যত সহজ, ওইখানে আপনার কলেজের ওয়েবসাইট হ্যাক হওয়া কিন্তু অতটা সহজ না। এই দিক থেকে নিরাপত্তা ব্যবস্থা এটার শক্তিশালী, এটা নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী, কিন্তু এটা নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। আচ্ছা, এটার ডেটা খরচ কম। এইখানে তো জাস্ট কলেজে হালকা হালকা কিছু ইনফরমেশন দেবে, সেই ক্ষেত্রে ডেটা খরচ কম, সেই ক্ষেত্রে ডেটা খরচ কম হওয়ারই কথা। এইটাই ডেটা খরচ বেশি, কারণ এখানে আপনিও তাদের সাথে মত বিনিময় করতে পারতেছেন, এবং তারাও আপনার সাথে মত বিনিময় করতে পারতেছে। এটা তৈরিতে সময়, এটা সফল হবে না, এটা হবে সময়, এটা হবে সময়, সময় কম প্রয়োজন, এটাই সময় বেশি প্রয়োজন। এটা তৈরিতে খরচ কম, এটাই খরচ তো বেশি লাগে না, কারণ বিশেষ তো কোনো কাজ থাকে না, বাট এইটাই বিভিন্ন রকমের ডিজাইন এবং বিভিন্ন কিছু সংযোজন বিয়োজন করার কারণে এটাই খরচ বেশি। এটা আপডেট করা কঠিন, কারণ জাস্ট একমুখী সেভাবে আপডেট করাটা যায় না, বাট এটা আপডেট করা সহজ। এটাই ডেটাবেস ব্যবহৃত হয় না, এটাই ডেটাবেস ব্যবহার হয়। এখানে কন্টেন্ট নির্দিষ্ট থাকে, আপনাদের কলেজ যা কন্টেন্ট দেবে আপনারা তার বেশি কিছু দেখতে পারবেন না, বাট এটাই কন্টেন্ট পরিবর্তনশীল, অর্থাৎ আপনি একজন পোস্ট করেন আরেকজন পোস্ট করে, সেই ক্ষেত্রে এটাই তৈরিতে PHP জাভা এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, বাট এটাই HTML CSS, এটা ESS না, এটা হবে CSS ব্যবহার হয়। ওয়েবসাইটের কাঠামো, ওয়েবসাইটের কাঠামো বিভিন্ন ধরনের হয়ে থাকতে পারে। আপনারা বিভিন্ন ওয়েবসাইটগুলো বিভিন্ন রকমের কাঠামো পাবেন। তো যে কাঠামোতে একটি ওয়েবসাইটের সব তথ্য উপস্থাপন করা হয়, অর্থাৎ ওয়েবসাইট তো একটা মানে কাঠামো যদি না দেওয়া হয়, তাহলে সব একটা টেক্সট পরপর, আপনার বইয়ের যেরকম টেক্সট সেরকম পরপর টেক্সট অনুযায়ী থাকে। তো এই কাঠামো অনুসরণ করলে এটার সব তথ্য ওইভাবে উপস্থাপন করা যায়। তো এই তথ্যগুলো উপস্থাপন করার ফলে যে কাঠামো হয় ওইটাই ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের কাঠামো 3 ভাগে বিভক্ত: মূল পেজ,
বা হোম পেজ, অর্থাৎ ওয়েবসাইটের কাঠামো আমরা ফার্স্টে ঢুকলে যেটা দেখতে পাই ওইটা হলো মূল বা হোম পেজ। তারপরে মূল সেকশন, তারপরে বিভিন্ন সেকশন থেকে যে এইখানে গেলে আপনি অন্যান্য বিভিন্ন সাইটে আরও যাইতে পারতেছেন, সেগুলো হলো মূল সেকশন। আর অন্যান্য যে বিভিন্ন সাইট সেটাই হলো সাব সেকশন। আচ্ছা, এবার আমরা HTML সম্পর্কে কিছু আলোচনা করব। তো HTML কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা আগে দেখছি এটি তথ্য আদান প্রদানের জন্য তৈরি করা হয়। এখন অনেকেই HTML তার সাথে জাভা পাইথন এটার গুলায় ফেলেন। জাভা পাইথন ওইটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ HTML যেটা, এটা হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা আপনার ওইগুলোর মতো বিভিন্ন লজিক্যালি কাজ অথবা যোগ বিয়োগ করতে পারে না। যেমন CSS দিয়ে আপনারা বিভিন্ন লজিক্যাল কাজ যেমন অথবা যোগ বিয়োগ সাধারণ হিসাব এইগুলো করতে পারবেন, বাট HTML দিয়ে আপনারা এগুলো করতে পারবেন না। HTML জাস্ট একটা ওয়েবসাইটের বিভিন্ন লেখা, সেই লেখাগুলো আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, অথবা সেইখানে ছবি সংযোজন করতে পারেন, অথবা একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক করাতে পারেন। বাট আপনি সেই ওয়েবসাইটের বিভিন্ন লজিক্যালি কাজ, সেইগুলোর ক্ষেত্রে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। মার্কআপ ল্যাঙ্গুয়েজ অবশ্যই লাগবে, কিন্তু মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুটোই আলাদা। এটি আবিষ্কার হয় 1989 সালে, টিম বার্নস-লি করে, সেটা তো আমরা দেখে আসছি। ট্যাগ, তো এই HTML লেখার জন্য আবার ট্যাগ ব্যবহৃত হয়। এখন ট্যাগ কি? HTML এর কোডের লেখার শুরুতে বা শেষে যে বিশেষ চিহ্ন বা শব্দের সমন্বয়ে নির্দেশনা প্রদান করা হয় তাকে ট্যাগ বলে। অর্থাৎ ট্যাগ দিয়ে আমরা ওয়েবসাইটকে নির্দেশনা প্রদান করি।